চাপের মুখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফরাসি প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে যাওয়ায় বিরোধীদের করা সমালোচনা, জোরালো হয়েছে পদত্যাগের দাবি। প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর প্রতিযোগিতা ইউরোপ জুড়ে। মোট বাজেটের 1/3 গোলা বারুদ কিনতে খরচ করবে রাশিয়া। ইউরোপ জুড়ে অস্বাভাবিক হারে বেড়েছে বিচ্ছিন্ন হামলা, পরিকল্পিত স্যাবোটাজ বলছে গোয়েন্দা সংস্থাগুলো। অভিযোগের তীর রাশিয়ার দিকে। দর্শক, আমন্ত্রণ যমুনা ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় বিপাকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশটির রাজনৈতিক অর্থনৈতিক অচলাবস্থার জন্য তাকে দায়ী করছে ডান বাম সব পক্ষ। এমনকি চলমান পরিস্থিতিকে ম্যাক্রনের রাজনৈতিক পরাজয় আখ্যা দিয়েছেন বিরোধীরা। জোরালো হয়েছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি। ব্যয় সংকোচন নীতির পথে হাঁটছে ইইউর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। মূলত ঘাটতি বাজেট প্রণয়নকে ঘিরেই তৈরি হয়েছে ফ্রান্সের সাম্প্রতিক এই রাজনৈতিক অচলাবস্থা। গত 60 বছরেও ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হারেনি কোনো সরকার। ফরাসি প্রধানমন্ত্রীর এই হারে আরও স্পষ্ট হলো চাপ বাড়ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উপর। দাবি উঠছে পদত্যাগের। আজ অনাস্থা ভোটে সরকার পতনের মধ্য দিয়ে ইমানুয়েল ম্যাক্রনের সমগ্র রাজনীতি পরাজিত হলো। প্রেসিডেন্ট যে পরিস্থিতি দেশে তৈরি করেছেন তার একটাই সমাধান, পদত্যাগ। ইমানুয়েল ম্যাক্রনের এখনই সরে যাওয়া উচিত। গত জুনে আগাম নির্বাচন আয়োজনের পর থেকেই ফ্রান্সের রাজনীতিতে চলছে অস্থিরতা। পার্লামেন্টের ডান বাম মধ্য তিনপন্থীর বিবাদে চরম জটিল রূপ নিয়েছে রাজনীতি। এমন পরিস্থিতি গত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যারি লে পেনের জন্য বড় সুযোগ হতে পারে। ম্যাক্রনের পদত্যাগের দাবিতে সোচ্চার তিনিও। আমি প্রেসিডেন্ট ম্যাক্রনকে পদত্যাগের চাপ কিংবা অনুরোধ করছি না, তবে বলতে চাই, আমরা যদি ভোটার, রাজনৈতিক দল ও নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল না হই, তবে এমন একটি মুহূর্ত আসবে যখন তার উপর চাপ বাড়বেই। একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো মূল্যে টিকে থাকতে চান নাকি 2027-এর আগে আরেকটি নির্বাচন দিতে চান। বর্তমান ম্যাক্রন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার কথা 2027 সালে। তবে সাম্প্রতিক জরিপ বলছে ম্যাক্রনের পদত্যাগ চায় 62% ফরাসি নাগরিক। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রভাব পড়তে পারে সমগ্র ইউরোজোনে। এমনকি ইউরোর মান কমার আশঙ্কাও করছেন অনেকে। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেলেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার দেশটির আইনসভার নিম্নকক্ষে হয় ভোটাভুটি। 577 সদস্যের মধ্যে 331 জন আইন প্রণেতা রায় দেন অনাস্থা প্রস্তাবের পক্ষে। পাশের জন্য প্রয়োজন ছিল 288 ভোট। কিছুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে ফ্রান্সে, বিশেষ করে বাজেট পাশকে কেন্দ্র করে আরও বাড়ে উত্তেজনা। এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা। এবার পদত্যাগে বাধ্য হবেন 73 বছরের মিশেল। মাত্র 3 মাস আগেই তাকে সরকার প্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পরবর্তী উত্তরসূরি নির্বাচন না করা পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মিশেল। একের পর এক যুদ্ধে বিশ্বজুড়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধের মধ্যে রেকর্ড সামরিক ব্যয়ের অনুমোদন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বছর দেশটি মোট বাজেটের 1/3 ব্যয় করবে অস্ত্র, গোলা বারুদের পেছনে। লাফিয়ে লাফিয়ে প্রতিরক্ষায় খরচ বাড়াচ্ছে ইউরোপের অন্য দেশগুলো। ন্যাটোভুক্ত দেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছেন জোটের মহাসচিবও। সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিপুল অস্ত্র গোলাবারুদ খরচ করলেও পারমাণবিক শক্তিধর দেশটির সক্ষমতা কমেনি এতটুকু। এবার প্রতিরক্ষা খাতে ব্যয় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে মস্কো।
আগামী ৩ বছরের বাজেট অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেখানে ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে $১২৬ বিলিয়ন, যা পুরো বাজেটের ৩২.৫%। গত বছরের তুলনায় বেড়েছে প্রায় $২৮ বিলিয়ন, অর্থাৎ ২৫%। পুতিন যখন অস্ত্র গোলাবারুদের পেছনে খরচ বাড়িয়ে চলেছেন, রাশিয়ার ভয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করতে চাইছে ইউরোপের অন্য দেশগুলো। ইউরোপিয়ান ডিফেন্স এজেন্সির প্রতিবেদন বলছে ২০২৩ সালে প্রতিরক্ষা খাতে $২৭৯ বিলিয়ন খরচ করেছে ইইউর সদস্য দেশগুলো, যা আগের বছরের চেয়ে 10% বেশি। বলা হচ্ছে চলতি বছর এই ব্যয় বেড়ে দাঁড়াবে $৩২৬ বিলিয়ন। সামরিক ব্যয় বৃদ্ধির তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মহাসচিবের দাবি, সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে জিডিপির 2% খরচের যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা যথেষ্ট নয়। আগেও বহুবার বলেছি, আমার বিশ্বাস প্রতিরক্ষা খাতে জিডিপির 2% খরচ করা যথেষ্ট নয়। আমার ধারণা নেটোর অনেক সদস্যই এখন বিষয়টি অনুধাবন করতে পারছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের যা আছে তা আপাতত হয়তো আত্মরক্ষার জন্য যথেষ্ট, তবে ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যয় বাড়াতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত ইউক্রেন যুদ্ধ। এর জেরে সামরিক ব্যয় বৃদ্ধির দিকে নজর দিয়েছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, পরাশক্তিদের অস্ত্র গোলাবারুদ তৈরির এই প্রতিযোগিতা তৈরি করছে বড় ধরনের সংঘাতের ঝুঁকি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইউরোপে অস্বাভাবিক হারে বেড়েছে বিচ্ছিন্ন হামলা। এর জন্য দায়ী করা হচ্ছে রাশিয়াকে। ইউরোপের অভিযোগ, গেল 1 বছরে অঞ্চলটিতে শতাধিক হাইব্রিড আক্রমণ ঘটিয়েছে মস্কো। খালি চোখে সেগুলোকে বিচ্ছিন্ন দুর্ঘটনা মনে হয়, কিন্তু ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্ত বলছে এর পেছনে রয়েছে রাশিয়ার কূটবুদ্ধি, যা প্রতিহতে আরও কঠোর হবে ইউরোপ, এমন হুঁশিয়ারিও দিয়েছেন কর্মকর্তারা। প্যারিস অলিম্পিকের জমকালো অনুষ্ঠানের উদ্বোধনকে ঘিরে যখন সাজ রব, তখনই দেশটির দ্রুত গতির রেল নেটওয়ার্কে হয় ভয়াবহ হামলা। আটলান্টিক, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের দ্রুতগতির রেল লাইনের বেশ কয়েকটিতে করা হয় ব্যাপক ভাঙচুর। স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য লাগিয়ে দেওয়া হয় আগুন। অভিযোগের তীর ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপের শত্রু বনে যাওয়ার রাশিয়ার দিকে। বিগত বছরগুলোতে বাল্টিক সাগরে ডেটা ট্রান্সফার কেবল ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শুরু করে ইউরোপ জুড়ে সাইবার অ্যাটাক, গুপ্তচর বৃত্তি, অগ্নিসংযোগ, ছুরিকাঘাত, এমনকি হত্যার চক্রান্ত সহ বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনা বেড়েছে আগের চেয়ে। এসব অস্বাভাবিক ঘটনার জন্য রাশিয়াকেই দায়ী করছে পশ্চিমারা। চলতি বছর ইউরোপে কমপক্ষে 500 সন্দেহজনক ঘটনা ঘটেছে, যার মধ্যে হাইব্রিড আক্রমণ, গুপ্তচর বৃত্তিসহ শখানেক ঘটনার সাথে রাশিয়ার যোগসাজশ রয়েছে। দিন দিন আরও বাড়ছে এ ধরনের ঘটনা, যা ইউরোপের জন্য খুবই বিপজ্জনক। ইউরোপের অভিযোগ, ইউক্রেনের সামরিক সহায়তা ব্যাহত করতেই এ ধরনের হাইব্রিড আক্রমণ করে পশ্চিমা দেশগুলোতে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে রাশিয়া। তবে যে কোনো মূল্যে ক্রেমলিনের এই পরিকল্পনা ভেস্তে দিতে বদ্ধপরিকর ইউরোপ। মস্কোর প্রতি কড়া বার্তা, এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় প্রতিরোধ অব্যাহত থাকবে। মস্কোর এই হাইব্রিড আক্রমণ পুরোপুরিভাবে থামানো কার্যত অসম্ভব, এমনটা বলছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে ভৌগোলিক অবস্থান আর হামলার এমন বিবিধ পদ্ধতিই মূল চ্যালেঞ্জ। তাছাড়া বিগত বছরগুলোতে এই ইস্যু নিয়ে পশ্চিমাদের উদাসীনতাও অনেকাংশে দায়ী বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল ব্যবহার করে অভিযানের অনুমতি দেওয়ার পর থেকেই রাশিয়ার হাইব্রিড আক্রমণ নিয়ে আতঙ্ক উদ্বেগ বেড়েছে ইউরোপীয়দের। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই রুশ গুপ্তচর বৃত্তি নিয়ে বেশ সতর্ক ইউরোপ। রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউরোপের বিভিন্ন দেশে এ পর্যন্ত বরখাস্ত হয়েছেন প্রায় 450 কূটনীতিক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবারের আগ্রাসনে ক্যাম্পে আশ্রয় নেওয়া কমপক্ষে 20 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আহত অনেকে। এদিকে গাজা জুড়ে বুধবার ইসরায়েলি বর্বরতায় আরও 50 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজা সিটিতে 3টি বাড়িতে বিমান হামলায় প্রাণ গেছে 10 জনের। অনেকে আটকা পড়েছেন ধ্বংসস্তূপের নিচে। মধ্য গাজায় আরেক হামলায় শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। ট্যাঙ্ক থেকে ছোড়া গোলায় রাফায় প্রাণ গেছে 9 ফিলিস্তিনির। চলমান ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 44,500।
যুদ্ধবিরতির মধ্যে আবারও হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইডিএফ। সামাজিক মাধ্যম টেলিগ্রামে টার্গেটের বিস্তারিত সহ পোস্ট করা হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের মাজদাল জোন এলাকায় সশস্ত্র গোষ্ঠীটির লঞ্চার লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। তেল আবিবের দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সুসংহত হওয়ার চেষ্টা করছিল হিজবুল্লাহ, যা ইসরায়েলের জন্য হুমকি। সম্প্রতি দুপক্ষের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীটি যদি ইসরায়েলি ভূখণ্ডের জন্য হুমকি স্বরূপ কোনো আচরণ করে তাহলে তাদের টার্গেট করে হামলা চালাতে পারে আইডিএফ। এই অজুহাতে যুদ্ধবিরতির মধ্যে অন্তত 5 বার হিজবুল্লাহ টার্গেটে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সিরিয়ার আরও এক শহর দখলের দাবি করল বিদ্রোহীরা। বুধবার তেল রিফাত এলাকা থেকে বিতাড়িত করা হয় আসাদ বাহিনীকে। বুধবার শহরটিতে সশস্ত্র যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি সড়কে ছিল সমরযান ও ট্যাঙ্ক। এদিকে হামা শহরের উত্তর ও পূর্বে আসাদ বাহিনীর সাথে লড়াই চলছে এইচটিএস নেতৃত্বাধীন বিদ্রোহীদের। এই শহরের নিয়ন্ত্রণ হারালে বড় চাপে পড়তে হবে বাশার আল আসাদকে। গেল এক সপ্তাহ ধরেই বিদ্রোহীদের নজিরবিহীন হামলায় কোণঠাসা সিরীয় সরকার। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পর আরও কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা। ভারতের আসামে প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার এই ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী বলেন, হোটেল, রেস্তোরাঁ সহ প্রকাশ্যে যে কোনো স্থানে গরুর মাংস খাওয়া এবং পরিবেশন করা যাবে না। রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনের উদ্দেশ্যে বৈঠকটি করা হয়। নতুন বিধান যুক্ত করার উদ্দেশ্যে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। আগে মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল। आसाम में गो मांस कोई भी रेस्टोरेंट और होटल में सर्व नहीं होगा और साथ में कोई पब्लिक फंक्शन में भी या पब्लिक प्लेस में भी ये सर्व नहीं किया जाएगा। सो ये हमने कंप्लीटली होटल, रेस्टोरेंट और पब्लिक प्लेस में बीफ को हमें कंजम्पशन ऑफ बीफ, मांस को खाना हमने आज से बंद करने का निर्णय लिया। মাঝ সমুদ্রে ডুবে যাওয়া ভারতীয় কার্গো জাহাজের ক্রুদের উদ্ধার করল পাকিস্তানের নৌবাহিনী। বুধবার ইরান থেকে গুজরাটের বন্দর নগরী পোরবান্দারে ফিরছিল এমএসভি আলপিরানিপির নামের জাহাজটি। সেই সময় ভারতের জলসীমা অতিক্রম করে পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রবেশের পর ডুবে যায় এটি। ক্রুদের উদ্ধারে সহায়তার জন্য মুম্বাই থেকে যোগাযোগ করা হয় পাকিস্তান সিকিউরিটি এজেন্সি পিএমএস এর সাথে। ভারতীয় জাহাজের ক্রু সদস্যের উদ্ধারে তৎক্ষণাৎ যৌথ অভিযান চালায় পাকিস্তান। জীবিত উদ্ধার করা হয় জাহাজে থাকা সবাইকে। উদ্ধারকৃতদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মার্শাল ল জারি ইস্যুতে বিতর্কের জেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট ইউন সুকোয়েল। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে চোয় বিয়ং হিউক নামের সাবেক এক আর্মি জেনারেলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী ডেপুটি কমান্ডার হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তার। সৌদি আরবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন। বুধবার সকালে সামরিক আইন প্রত্যাহারের পর নতুন এই প্রতিরক্ষা মন্ত্রীর মনোনয়ন প্রেসিডেন্ট ইউন সুকিয়ালের প্রথম আনুষ্ঠানিক কাজ। এবার আফ্রিকা সফরে বৈঠকের টেবিলে ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সত্যি কি ঘুমিয়ে পড়েছিলেন তিনি, নাকি চোখ বন্ধ করে খানিকটা বিশ্রাম নিচ্ছিলেন? সামাজিক মাধ্যমে এই নিয়ে চলছে বিতর্ক। অনেকে ঠাট্টা করে বলছেন, ক্ষমতা হাত বদলের আগেই মানসিকভাবে বিশ্রামে চলে গেছেন বিদায় প্রেসিডেন্ট। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আফ্রিকা ভ্রমণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের শেষ দিন অ্যাঙ্গোলার বন্দর নগরী লোবিতোয় আফ্রিকান নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তিনি। একে একে বক্তব্য রাখেন অ্যাঙ্গোলা, কঙ্গো, জাম্বিয়ার প্রেসিডেন্টরা। অঞ্চলটিতে চীনের প্রভাব কমানো, কম্বো থেকে জাম্বিয়ার মূল্যবান খনি পরিবহনে রেলপথ সম্প্রসারণের মতো জটিল সব ইস্যুতে চলছিল আলোচনা। এমন জরুরি কথাবার্তার মধ্যেই ক্যামেরায় ধরা পড়ল বাইডেনের ঘুমের দৃশ্য।
তানজানিয়ার ভাইস প্রেসিডেন্টের বক্তব্য চলাকালেই ছোটখাটো ঘুম দিয়ে ফেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। আরেকটু হলে তো ঢলেই পড়ছিলেন ডেস্কের ওপর। ভাষণ শেষ হতেই ভেঙে যায় ঘুম। তন্দ্রাচ্ছন্ন চোখ খুলে সতর্ক চোখে তাকান চারদিকে, যেন বোঝার চেষ্টা করলেন কেউ দেখে ফেলল কিনা তার ঘুম। এবারই প্রথম নয়, এর আগেও গুরুত্বপূর্ণ বৈঠকে ঘুমানোর রেকর্ড আছে ডেমোক্র্যাট এই নেতার। বড় বড় আয়োজনে হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া তো নিত্যনৈমিত্তিক ব্যাপার তার জন্য। বয়সের ভারেই এমন অবস্থা বলে মনে করা হয়, যে কারণে প্রেসিডেন্ট নির্বাচন থেকেও সরে দাঁড়াতে হয়েছিল তাকে। কম্বো জাম্বিয়া রেলপথ তৈরিতে $55 কোটি মার্কিন ঋণ দেওয়ার আলোচনার মধ্যেও বাইডেনের এমন ঘুম প্রমাণ করছে ক্ষমতা ছাড়ার আগেই যেন বিশ্রামে চলে গেছেন তিনি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বীমা কোম্পানি ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান ব্রায়ান থমসনকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার হিলটন হোটেলের বাইরে তাকে হত্যা করা হয়। পুলিশ বলছে তিনি টার্গেট অ্যাটাকের শিকার। পেছন থেকে গুলি করা হয়েছে তাকে। হত্যাকাণ্ডের কারণ এখনও অস্পষ্ট, তবে শনাক্ত করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে। তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 50 বছর বয়সী থমসন থাকতেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে যান নিউ ইয়র্কে। আফ্রিকার দেশ কঙ্গোতে রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৯ জন। নিহতদের সবার বয়স 15 থেকে 18 বছরের মধ্যে। জ্বর, মাথা ব্যথা, সর্দি, শ্বাসকষ্টের মতো সাধারণ ফ্লুয়ের লক্ষণই দেখা গেছে সবার মাঝে। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 300 মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা কোয়ানগো প্রদেশে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়মিত হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ইবোলার নতুন ভ্যারিয়েন্ট। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।